আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে আগে যে একটা ১/১১ ঘটেছিল, সেই সময়টিতে ব্যবসায়ীদের উপর যে জুলুম এবং অত্যাচার শুরু হয়েছিল, উঠেছিল প্রকাশ্য, তালিকা করে, নাম করে। তারপর ব্যবসায়ীদেরকে দৌড়ের উপর রেখে এই বাংলাদেশের অর্থনীতির যে সর্বনাশ ঘটানো হয়েছিল, তার চাইতেও পরোক্ষ চাপ প্রয়োগ করে বর্তমান জামানাতে ব্যবসায়ীদের সর্বনাশ ঘটিয়ে ফেলা হয়েছে। বিভিন্নভাবে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। প্রথমত, প্রান্তিক লেভেলে যারা ব্যবসা বাণিজ্য করতেন, ধরুন আওয়ামী লীগের যারা লোকজন ছোট ছোট দোকানদারি করতেন, ছোট একটা খামার চালাতেন, জেলা শহর উপজেলা শহরে তাদের একটা ফার্ম ছিল, হয়তো অনেকের একটা যাকে বলা হয় ডিসপেন্সারি ছিল, অর্থাৎ ওষুধের দোকান ছিল, কারো একটা প্যাথোলজিক্যাল ল্যাব ছিল, কারো একটা ফটো তোলার যে স্টুডিও ছিল, এরকম ছোট ছোট দোকান ছিল। আওয়ামী লীগের যারা লোকজন আছে, এদের এক একটা দোকানে ৩ জন ৪ জন করে কর্মচারী ছিল। এই দোকান যারা ভাড়া দিতেন তারা সেখান থেকে টাকা পেতেন। এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ। বাড়িওয়ালা ভাড়া পাচ্ছেন না, বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিল পাচ্ছেন না, ওখানে যারা ২-৩ জন লোক চাকরি করতো তারা বেতন ভাতা পাচ্ছেন না, কাজকর্ম করতে পারছেন না। আর ওই পরিবার রাস্তায় ফকিরে রূপান্তরিত হয়েছে। আর সে উন্মাদবদ্ধ হয়ে বদ্ধোন্মাদের মতো পালিয়ে বেড়াচ্ছে। অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে ছিনতাই করছে, অনেকে ডাকাতি করছে, অনেকে চোরাচালানি করছে। মানে বিভিন্ন রকম তার এলাকা বাস্তুচ্যুত হওয়ার পরে অন্য সবাই যে কাজগুলো করে সেই কাজগুলো করছে প্রান্তিক লেভেলে। যারা মধ্যমানের ব্যবসায়ী, ব্যাংক লোন নিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, আমদানি করেন, রপ্তানি করেন, ছোট একটা ইন্ডাস্ট্রি চালান, তারা গত ৭ মাসে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে দেখেন যে একটি নতুন প্রকল্প তারা অনুমোদন করেনি, একটা প্রতিষ্ঠান বিএমআই করেনি। এবং বোর্ড মিটিং, যেখানে সপ্তাহে সপ্তাহে বোর্ড মিটিং হয়, যেখানে প্রয়োজন হলে একটা সপ্তাহে ২বারও বোর্ড মিটিং হয়, সেখানে আমার জানা মতে অনেকগুলো ব্যাংক ২ মাস ৩ মাসের মধ্যে একটা করে বোর্ড মিটিং তারা করতে পারছে না। আবার এই বোর্ড মিটিং করে তারা সেই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠান, সেখানে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে। তারা যদি কোনো মানে একটা বোর্ড মিটিং করে তারপর আবার সেটি যদি অন্য কোনো জায়গা প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে চেক রিচেক করতে হয়, সেখানে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা পড়ে যাচ্ছে। তো এই কারণে কি হচ্ছে, যেটিকে মধ্যম ক্যাটাগরি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। লার্জ স্কেলে যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের যারা অরাজনৈতিক, তারা সবাই অর্থ সংকটে পড়েছেন, বিকজ ব্যাংকগুলো এখন টাকা দিতে পারছে না। দ্বিতীয়ত, কনজিউম কমে গেছে। যে কোনো প্রোডাক্ট আপনি চিন্তা করুন, ফ্রেশ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, মানে তাদের যে সকল প্রোডাক্ট, যেমন তেল, আটা, ময়দা, চিনি, ভোগ্যপণ্য যে করে, বা তাদের টিস্যু রয়েছে, প্রায় সব প্রোডাক্টগুলোর যে চাহিদা, এটি কমে গেছে। কিন্তু তাদের যে স্ট্রাকচার, ব্যাংক লোন, তারপরে তাদের যে ম্যান পাওয়ার, এরপর তাদের মেশিনের যে অ্যাবিলিটি, খাজনা, ট্যাক্স, ভ্যাট, সব কিন্তু আগের মতো আছে। বিদ্যুৎ বিল, কিন্তু বিক্রি বাট্টা আগের মতো নেই। তো বিক্রি বাট্টা যদি 30-40% কমে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো এখন কোন অবস্থায় চলছে? সব জায়গাতে গিয়ে দেখেন কান্নার রোল। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি লোক এমপ্লয় করে, ১ লাখ লোক এমপ্লয় করে প্রাণের অফিসে গিয়ে দেখেন, দোকানগুলোতে গিয়ে দেখেন বেচা কেনার অবস্থা কি, ওয়ালটনে গিয়ে দেখেন বেচা কেনার অবস্থা কি, স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখেন যারা আমদানি করতেন ইলেকট্রনিক্স পণ্য, তারা কি অবস্থায় রয়েছে? ভালো না, কোথাও ভালো না। এই হলো যাকে বলা হয় অর্থনীতি খারাপের কারণে। এরপর যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, যাদের মালিকরা বিভিন্ন কারণে শেখ হাসিনার কাছে একবার গিয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং এটা জানেন যে এটা ব্যবসায়ীদেরকে বাধ্য করা হয়, চাঁদা দিতে বাধ্য করা হয়, অনেক সময় তাদেরকে নিতে বাধ্য করা হয়। খুব অল্প ব্যবসায়ী রয়েছে যারা শেখ হাসিনা, খালেদা জিয়া বা এরশাদকে ব্যবহার করে যাকে বলা হয় যারা বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যায়, ধড়িবাজ টাইপের, তারা কিন্তু আগেই আখের গুছিয়ে নেয় এবং তারা সবাই দেশের বাইরে নিরাপদ স্থানে চলে গেছে। স্বামী গ্রুপের লোকজন কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের ৮ম ধনী। বাংলাদেশ সরকারের একটা সামর্থ্য আছে, সেটা বাংলাদেশের পাসপোর্টে ফেলে দিয়েছে। সিঙ্গাপুরের নাগরিকত্ব। এস আলম কোথায়? সিঙ্গাপুরে। সে বাংলাদেশের পাসপোর্ট ফেলে দিয়েছে এবং সে এখন সিঙ্গাপুরের নাগরিক। আপনি তার একটা পশম স্পর্শ করতে পারবেন না। মধ্য থেকে সে ২.৫ লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে। বের করে নিয়ে সে মানে রীতিমতো ওখানে দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক হয়ে সে রাজার হালে কাটাবে। কিন্তু যেটা বাংলাদেশে রয়ে গেছে, থেকে গেছে,
যেমন ধরেন বসুন্ধরা গ্রুপ, হামিম গ্রুপ, যমুনা গ্রুপ। এখন যমুনা গ্রুপ সরকারের সাথে এরকম জাতীয় ও যমুনা গ্রুপ তো জাতীয় পার্টির সাথে ছিল। তো এইভাবে যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে ফ্রেশ, ও তাদের 71 টিভির মালিক ছিল ফ্রেশ গ্রুপ, তারপর সময় টিভির মালিক ছিল সিটি গ্রুপ। এখন এই প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণেই হোক না কেন, কেউ হয়তো একটা টেলিভিশন নিয়েছে, কেউ একটা সংবাদপত্র নিয়েছে, কেউ হয়তো একটা অ্যাসোসিয়েশনের সুযোগ পেয়েছে, কেউ একটা লাইসেন্স নিয়েছে, এবং ওই সুযোগে মন্ত্রী এমপিরা তাদেরকে নিয়ে শেখ হাসিনার ত্রাণ তহবিলে প্রথমে টাকা দিতে বাধ্য করেছে, এরপর শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়ে গেছে। এবং এটা একটা মানে যাকে বলে নেশার মতো। আপনাকে গণভবন থেকে দাওয়াত করা হলো, বঙ্গভবন থেকে দাওয়াত করা হলো, এমনকি এখন ডক্টর ইউনূস আপনাকে দাওয়াত করিয়েছে একটু চায়ের জন্য, বলেন তো কোন ব্যবসায়ীটা যাবে না? এখন একটা ব্যবসায়ী যাবে, আপনি যাবেন, আমি যাবো, যাওয়ার পর 2 দিন পর ইউনূসের সাথে ছবি তুললি কেন, আয় তোর একটু গুতা দিই। এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচারের কারণে বাংলাদেশের কর্পোরেট জগতের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, সিরিয়াসলি ধ্বংস হয়ে গেছে। এর উপর মরার উপর খাওয়ার ঘা যেটা শুরু হয়েছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন। আমাদের দেশে যেটা হয় সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, প্রথম থেকে এই দুটো প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন যে দুর্নীতি দমন কমিশন কর্তা ব্যক্তি এবং সেখানকার যারা উকিল, তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিল, যে বিচারক রায় দিল, এখন সেই দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারা মানে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই কর্মকর্তারই আবার দেখানো যাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ মান্ডের ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছে এবং সেই কর্মকাণ্ডই করছে যেই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগ জমানাতে করা হতো বিএনপি জামাতের লোকদের বিরুদ্ধে। তাহলে পরিবর্তনটা হলো কি? একাতে ব্যবসা বাণিজ্য নেই, পুলিশি মামলা, তারপর শেষে দ্বিতীয়ত দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের এই ঝুঁকি ঝামেলা, এর ফলে কর্পোরেট হাউসগুলো একেবারে রীতিমতো তছনছ হয়ে গেছে, রীতিমতো তছনছ হয়ে গেছে। এই যে ব্যবসা বাণিজ্যের এই ঘটনার প্রাইভেট সেক্টরের বাইরে এখন পাবলিক সেক্টরে আসেন। আমাদের দেশে বছরে গড়ে সরকারি অনুদান, তারপরে এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা ফান্ড, তারপরে বিভিন্ন প্রকল্প, এই সব মিলিয়ে বছরে সরকারি কর্মকাণ্ডে অলমোস্ট 4.5 লাখ থেকে 5 লাখ কোটি টাকার কাজ হয়। সেই কাজগুলো এলজিডির মাধ্যমে হয়, রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মাধ্যমে হয়, ক্যান্টনমেন্টের যে মানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ডগুলো সেখানে হয়, পুলিশের মাধ্যমে হয়, সব মিলিয়ে ধরুন 4.5 থেকে 5 লক্ষ কোটি টাকার। এবং এখানে অন অ্যাভারেজে 3 বছরের 3টি অর্থ বছরের ফিসক্যাল ইয়ারের ট্রানজাকশন হয়। মানে এখন যে কাজগুলো করছে সে প্রকল্পটা হয়তো 3 বছর আগে নেওয়া। তো এই 5 লক্ষ কোটি টাকার যে কাজ প্রতি বছর হয়, এর এগেনস্টে 15 লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয়। তাহলে শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের, কিন্তু তিনি যখন চলে গেছেন তখন তো এই 15 লক্ষ কোটি টাকার যে চলমান কাজগুলো, হয়তো অনেক কাজের 50% হয়েছে, অনেক কাজের 20% হয়েছে, অনেক কাজ টেন্ডার হবে, ফান্ড বরাদ্দ আছে, অনেক কাজ হয়ে গেছে কিন্তু এখনো ফান্ড প্লেস হয়নি, কিন্তু কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ করে ফেলেছে। আবার ওই ফান্ডের এগেনস্টে বিদেশ থেকে টাকা আসবে বা লোকাল রাজস্ব আসবে, এটা একটা বিরাট চক্র। তো সব মিলিয়ে শেখ হাসিনা যখন চলে গেছে তখন প্রাইভেট সেক্টরে কত লক্ষ টাকার কাজ হয়েছে ডাজন্ট ম্যাটার, বাট গভর্নমেন্ট সেক্টরে 15 লক্ষ কোটি টাকার একটা ট্রানজাকশন পেন্ডিং, হাফ পেন্ডিং, ফিনিশড, আনফিনিশড এই অবস্থা রয়ে গেছে। এখন এই সরকার ক্ষমতায় এসে গত 7 মাসে দেখুন তো কত লক্ষ কোটি টাকা ছাড় করেছে, কত লক্ষ কোটি টাকা মানে বিল পেমেন্ট করা হয়েছে। এবং এখানে এই যে যারা কন্ট্রাক্টর, অনেকে কাজ বন্ধ রেখেছে, অনেকে কোম্পানি বন্ধ করেছে, অনেকে কোম্পানি মানে অসম্পূর্ণ কাজ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আর যারা চাইনিজ কোম্পানি যারা টাকা নিয়ে কাজ করছে, যেমন মেট্রো রেল বলেন, ইথালথাই বলেন, তারপরে এক্সপ্রেসওয়ে বলেন, বড় বড় যে কাজগুলো বিদেশে কাজ করছে, তারা কাজ না পেয়ে বন্ধ করে দিচ্ছে। কেবলমাত্র বিদ্যুৎ সেক্টরে আদানি বা অন্যান্য যে সমস্ত কোম্পানি, তারা সরকারকে জিম্মি করে টাকা আদায় করছে। কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল যে সকল কোম্পানিগুলো রয়েছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতো, সামরিক বেসামরিক সব ব্যাপারে সব বিষয়ে গিয়ে দেখেন সেখানকার অবস্থাটা কি। এবং সেখানের লক্ষ লক্ষ শ্রমিক বেকার। এই যে মেট্রো রেলে যারা কাজ করতেন তারা এখন কি করতেছেন, এক্সপ্রেসওয়েতে যারা কাজ করতেন এরা তো চীনা কোম্পানি, মূলত হাজার হাজার তো বাংলাদেশের শ্রমিক যারা শেভরনের মতো কোম্পানিতে চাকরি করতেন। তো এই অবস্থাটা কি হয়েছে? তো সরকারি যে প্রকিউরমেন্ট, তারপরে সরকারি যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলো এখন পুরোটা মুখ থুবড়ে পড়েছে। এক, 2 নম্বর হলো যে আপনি দেখবেন যে
শেখ হাসিনার জামানাতে প্রতি মাসে অন অ্যাভারেজ একটা করে একনেক বৈঠক হতো। তারপর কোনো কোনো মাসে 2 বার 3 বার করেও কিন্তু একনেকের বৈঠক হতো, এবং এই সকল বৈঠক হওয়া মানেই এক একটা বৈঠকে 20,000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ কোটি টাকার বড় বড় এই রেগুলার প্রকল্পগুলো পাস হতো। এখন এই গত 7 মাসে দেখেন তো কয়টা একনেকের বৈঠক হয়েছে, কত হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে, কয়টা টেন্ডার হয়েছে? হয়নি, খুব অল্প। ফলে কি হলো, এই যে 15 লক্ষ কোটি টাকার সাথে যে সকল দেশি বিদেশি ব্যবসায়ীরা জড়িত তারা সবাই পথে বসে গেছে, সবাই পথে বসে গেছে। খালি লাফালাতে লাভ হবে না, আগে বুঝতে হবে যে আপনি কি করতেছেন। ওখানে বসে আপনি মনে আনন্দে তালি বাজাবেন, তারপর শেষে এখানে বসে ফু দিবেন, তারপর শেষে আনন্দ করবেন, স্বাধীনতা অর্জন করেছেন, ডাজ নট ম্যাটার। অর্থ ছাড়া কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না। তো সেই অর্থনৈতিক সংকটে আমরা এখন কিভাবে পড়েছি, এই জায়গাগুলোতে আপনারা পারলে আমার সঙ্গে মানে কথা বলেন, উত্তর দেন যে কি হলো। প্রাইভেট সেক্টরের কথা বললাম, এরপরে আসেন পাবলিক সেক্টরের কথা। এরপরে যতটুকু হচ্ছে, একেবারে যতটুকু হচ্ছে সেটা হলো বিল, মানে কিছু কিছু এমার্জেন্সি কাজ আছে, যেমন টাকা ছাপাতে হবে। তারপরে মেট্রো রেলের জন্য আপনার এই যে এটিএম কার্ড, যে কার্ড দিয়ে পাঞ্চ করা হয়, সেই কার্ড ছাপাতে হবে। তারপর সিকিউরিটি পেপার, যে বিভিন্ন আমরা যে দলিল দস্তাবেজ লিখি, এই সিকিউরিটি পেপার, কার্টিস পেপারগুলো ছাপাতে হবে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো রাষ্ট্র স্ট্যাম্প ছাপাতে হবে। তারপরে সেনাবাহিনীর জন্য বন্দুক আনতে হবে, তারপরে পুলিশের জন্য গুলি আনতে হবে, টিয়ার শেল আনতে হবে। এই মানে রাষ্ট্রের এমন কতগুলো কাজ যেগুলো, পেট্রোলিয়াম আনতে হবে, তেল আনতে হবে। এই কাজগুলো করা ছাড়া আপনার কোনো উপায় নেই। এখন এই কাজগুলোতে আইটি সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরগুলোতে সব জায়গাতে ঘুষ দিয়ে নিতে হয়। এলজিটিতে সাধারণত 2% থেকে 7% পর্যন্ত ঘুষ লেনদেন হয়, এলজিটিতে হতো আর কি আগে। তারপর অন্যান্য মন্ত্রণালয় ধরেন 5% to 10%, রোডস অ্যান্ড হাইওয়েসে দেখা গেল যে 10% to 25%। তারপরে পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয় 10% to 50%, এবং কোনো কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত দুর্নীতি হয়। মানে যেগুলো যে পাথর বোল্ডার ফেলে, সেই বোল্ডার ফেলার ক্ষেত্রে 80% পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয়। এই ঘটনাগুলো হচ্ছে। তারপর আইসিটি মিনিস্ট্রিতে, সেখানে পলকের ওই মিনিস্ট্রিতে 5 থেকে 7% অন অ্যাভারেজে সেখানে দুর্নীতি হয়। এখন খোঁজ নিয়ে দেখেন তো কি হইতেছে, 25%-এর নিচে, মানে কোনো জায়গাতে আপনি কথা বলতে পারছেন কিনা। অর্থাৎ ইমার্জেন্সি একটা জিনিস লাগবে, সেই কাজটি করানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা সে 25% ঘুষ চাচ্ছে। আবার সে কেন চাচ্ছে, এর কারণ হলো সে তো এই সময়ের মধ্যে নর্মালি একটা পদে আসতে যদি মানে 1 কোটি টাকা লাগে, সে তো 5 কোটি টাকা দিয়ে এসছে, ফলে তাকে বেশি টাকা লাগবে। এইগুলো 2 সমস্যা। 3 নম্বর সমস্যা হলো যে কন্ট্রাক্টর সে 25%, 30%, 40%, 50% অ্যাডভান্স ঘুষ দিয়ে সে এই কাজ করতে পারবে না, পারছে না। সে না পারার কারণে কি হচ্ছে, কোথাও কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু হচ্ছে না। না হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই দেশে যেগুলো এই মুহূর্তে শর্ট দেখা দিয়েছে। এখন পাসপোর্ট তো আপনাকে ছাপাতে হবে, তো পাসপোর্ট ছাপাতে গিয়ে যে এই কর্মকর্তার প্রকল্প পরিচালক সে যদি বিরাট একটা ঘুষ চেয়ে বসে, তাহলে কি করবেন আপনি বলেন তো? পাসপোর্ট যদি না থাকে আপনি কিভাবে চলবেন? তো এইভাবে আসলে পুরো ব্যবসা বাণিজ্যে লাল ফিতে দৌরত্ব, আমলাতান্ত্রিক জটিলতা, অর্থনৈতিক সংকট, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় সংস্থাদের হয়রানি, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর টাউটারি, বাটপারি, সন্ত্রাস, চাঁদাবাজ, সব মিলিয়ে পুরো দেশের যে ইকোনমি তছনছ করে ছেড়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন গোলাম মোল্লা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বাংলাদেশের বর্তমান বিষয় নিয়ে আলোচনা করলেন এবং বাংলাদেশের বর্তমান কি অবস্থা সেই অবস্থা নিয়ে আলোচনা করলেন। প্রিয় দর্শক, বাংলাদেশকে নিয়ে গোলাম মোল্লা রনি বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক বিশ্লেষণ করছে এবং তিনি নিয়মিত লিখছেন বাংলাদেশকে নিয়ে। আপনাদের কাছে তার লেখা এবং বিশ্লেষণ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।